হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমরা 6ই জুন ইন্ডিয়ান এক্সপ্রেস যে নিউজ পেপার সেটা দেখে নেব। আগেই বলেছি যে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক বেশি সোর্স, যে সোর্সগুলো তোমরা এদিক ওদিক করে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে শুরু করো তাহলে শেষে পরীক্ষার সময় যেয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে রিভাইজ করতে পারবে না। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের সোর্সকে বরাবর লিমিটেড করা দরকার। সেই জন্যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে রেগুলার লেকচার সেটা চালানো হচ্ছে। এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার আছে, এই ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারে আজকে 6 জুনকে কভার করা হচ্ছে। দেখো, একটা ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারকে তোমরা পড়তে গেলে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা তো লাগবেই। সেই 2 থেকে 3 ঘন্টা যাতে তোমরা সময় নষ্ট এখানে না করে বাকি সাবজেক্ট রিভাইজ করতে পারো, সেই জন্য এই পুরো নিউজ পেপারকে পড়ে সেটাকে জাস্ট ক্রিপস ফরম্যাটে সামারাইজ করে ইম্পর্টেন্ট যে নোটসগুলো সেগুলো তুলে নিয়ে সেগুলোকে ভ্যালু অ্যাড করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যেমন আজকের লেকচার জুন 6 ইন্ডিয়ান এক্সপ্রেস, আগের দিন জুন 5 হয়েছিল, আজকে জুন 6 ইন্ডিয়ান এক্সপ্রেস। তো দেখো, ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথমেই যে আজকের লেকচার আছে সেটা মোস্টলি হচ্ছে যে যে টপিক নিয়ে আজকে আলোচনা করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ পেপারে পেজ 7 তোমরা খুললে দেখতে পাবে। যে মোস্টলি যে টপিক সেটা হচ্ছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। দেখো, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কতগুলো মেম্বার আছে, অ্যাকচুয়ালি এগুলো ডিটেলি কিন্তু নিউজ পেপারে কভার করা নেই, এগুলোকে ভ্যালু অ্যাড করে দেওয়া আছে। যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারে ধরো দেওয়া আছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সম্পর্কে কিছু নিউজ। তো আমরা যে জানবো ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল আসলে কী। দেখো, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল হচ্ছে ইউনাইটেড নেশনেরই একটা ব্রাঞ্চ। এখানে টোটাল 55 মেম্বার আছে। তো কতগুলো মেম্বার আছে যেটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে পার্মানেন্ট মেম্বার কিছু আছে, নন পার্মানেন্ট কিছু মেম্বার আছে। যেমন 5টা মেম্বার আছে, যাদের মধ্যে 5টা মেম্বার হচ্ছে পার্মানেন্ট আর বাকি 10 মেম্বার হচ্ছে নন পার্মানেন্ট। তো পার্মানেন্ট মেম্বারকে বলা হচ্ছে P5 মেম্বার। তো এই 5টা পার্মানেন্ট মেম্বারের নাম কি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো এক্সামের সময় আসে। যেমন চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএসএ। এই যে 5টা মেম্বার, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউকে, ইউএসএ। দেখো, এটা মনে রাখার ট্রিক্স কি, যেমন ইউকে বরাবর আগেই হিস্টোরিক্যালি সে ডমিনেট করতো, সেই জন্য ইউকে তো বরাবর থাকবেই। ইউএসএ তো প্রেজেন্ট ডমিনেট করছে, সেই জন্য ইউএসএ। এবং রাশিয়া ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কান্ট্রি ফর সিকিউরিটি অ্যাজ ওয়েল এজ দ্য ওয়েলথ। অ্যান্ড সেকেন্ড ইজ চায়না অলসো ডমিনেট করছে এশিয়াতে। তো মোস্টলি এছাড়াও ইউরোপের মধ্যে ফ্রান্স আছে। এই 5টা কান্ট্রি P5 মেম্বারে আছে, এবং বাকি যে 10 মেম্বার আছে এরা 2 ইয়ার টার্মের বেসিসে এদেরকে রেকমেন্ড করা হয় 2 ইয়ার টার্মের জন্য। ইন্ডিয়া 7 টাইমসের জন্য হয়েছিল, এবং 8 টাইমসে 2021-22তেও ইন্ডিয়া কিন্তু ইলেক্টেড হয়েছিল। এটা হলো টোটাল ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল ব্যাপার। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, দেখো, আরেকটা ইম্পর্টেন্ট গ্রুপ আছে। আমরা তো G7 নাম শুনি, আমরা G20 নাম জানি, কিন্তু G4 বলে একটা গ্রুপ নেশনস আছে, সেগুলোকে আমরা জানি বা এই G4 যে নেশন আছে এদের অ্যাকচুয়াল অবজেক্টিভটা কী। দেখো, G4 যে নেশন আছে এদের অ্যাকচুয়াল অবজেক্টিভ হচ্ছে কি না, ইউনাইটেড নেশনে পার্মানেন্ট মেম্বার পাওয়ার জন্য একে অপরকে সাপোর্ট করা, যাতে পার্মানেন্ট কাউন্সিলে রিফর্ম আনা হয় এবং অ্যাকচুয়ালি পার্মানেন্ট কাউন্সিলে আরও নতুন মেম্বারকে রিক্রুট করা হয় এবং একে অপরকে সাপোর্ট করা হয়। এবং এই G4 নেশনে কারা কারা আছে, G4 নেশনে আছে ব্রাজিল আছে, জার্মানি আছে, ইন্ডিয়া, জাপান। দেখো, এশিয়া থেকে ইন্ডিয়া, জাপান আছে, এবং ব্রাজিল আছে, এবং জার্মানি আছে, জার্মানি ফ্রম ইউরোপ। অ্যান্ড সো এই 4টে মোস্টলি নেশন এই G4 নেশনে আছে। এরা একে অপরকে সাপোর্ট টু ইচ আদার ইন পার্মানেন্ট সিট ইন P5 permanent seat for this United Nations Security Council. Okay, and second important task দেখো, ইম্পর্টেন্ট হচ্ছে এরপরে আরেকটা ইম্পর্টেন্ট। আজকে এক্সপ্লেন সিরিজ আমরা যদি দেখি তাহলে এক্সপ্লেন সিরিজে ইম্পর্টেন্ট নিউজ এটাই যে চায়না একটা ড্যাম তৈরি করছে ইন তিব্বত। সো ড্যামটার যেটা প্রজেক্ট নাম হচ্ছে মেডক প্রজেক্ট। সো মেডক প্রজেক্ট নিয়ে অনেক রকম কনসার্ন শুরু হয়েছে যে চায়না যদি ব্রহ্মপুত্রে রিভারের উপর ড্যাম তৈরি করে তাহলে ইন্ডিয়াতে কী কী কনসার্ন তৈরি হতে পারে, বিভিন্ন রকম নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে এক্সপ্লেন করা হয়েছে। তো ইন্ডিয়ান এক্সপ্রেসে বিভিন্ন রকম টপিক নিয়ে এক্সপ্লেন করা হয়েছে। অ্যাকচুয়ালি চায়নার অফিসিয়াল কোনো রিপোর্ট মেডক প্রজেক্ট নিয়ে রিলিজ সেরকমভাবে করা হয়নি। তো এই ব্রহ্মপুত্র যে রিভার বেসিন বা ব্রহ্মপুত্র অ্যাকচুয়ালি রিভারটা বিভিন্ন রকম সম্বন্ধে, ব্রহ্মপুত্র যে রিভার বেসিন সেটা আমরা একবার রিভাইজ করে নেবো উইথ ইন্ডিয়ান বিভিন্ন এক্সাম পার্সপেক্টিভে। দেখো, ব্রহ্মপুত্র রিভার যে সেটা কোথা থেকে, মোস্টলি ব্রহ্মপুত্র রিভার কোথা থেকে ফার্স্ট অরিজিনেট হচ্ছে আমরা দেখে দেবো। দেখো, ব্রহ্মপুত্র রিভার অরিজিনেট হচ্ছে মোস্টলি কৈলাস রেঞ্জ, যে গ্লেসিয়ারসটা সেটা হচ্ছে চিমাংয়াংডাং গ্লেসিয়ার থেকে মোস্টলি, যেটা হচ্ছে লেক মানসারোবর এবং কৈলাস রেঞ্জ। চেমাংয়াংডাং গ্লেসিয়ার এবং কৈলাস রেঞ্জ লেক মানসারোবর লেকের
পার্শ্ববর্তী এলাকা থেকে মোস্টলি ব্রহ্মপুত্র রিভার অরিজিনেট হচ্ছে। অ্যান্ড সেকেন্ড, ব্রহ্মপুত্রের টোটাল লেন্থ কত? 2900 কিলোমিটার লেন্থ। ইন্ডিয়াতে কতটা আছে? ইন্ডিয়াতে আছে অনলি 916 কিলোমিটার লেন্থ ইন্ডিয়াতে আছে, এবং বাকি ব্রহ্মপুত্রের লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার ইন টোটাল। দেখো, এছাড়াও তিব্বতে এটাকে টাংসপো হিসেবে জানা হয়, এবং সবথেকে বড় রিভার আইল্যান্ড, ওয়ার্ল্ড লার্জেস্ট রিভার আইল্যান্ড যেটা আসামে আছে, যেটাকে হচ্ছে মুজলি আইল্যান্ড, যেট ইজ মোস্টলি কিন্তু মাজুলি আইল্যান্ড, যেটা মোস্টলি আসামেই আছে। দেখো, আরেকটা ইম্পর্টেন্ট যে তিব্বত আফটার অরিজিনেট ফ্রম মানসরোবর লেক, ব্রহ্মপুত্র ইন্ডিয়াতে কোন জায়গায় ঢুকছে ইন্ডিয়াতে মোস্টলি, যে অরুণাচলের যে এলাকায় ঢুকছে সেটার নাম হচ্ছে নামচা বারোয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এছাড়াও তোমরা কমেন্টে লিখে জানাও যে ইন্দাস রিভার অ্যাকচুয়ালি কোন ইন্ডিয়া থেকে পাকিস্তানে যে ঢুকছে সেইটা অ্যাকচুয়ালি সেই এরিয়াটার নামটা কী। এবং যে ভিলেজটার নাম হচ্ছে গেলিং ভিলেজ। এবং এই ব্রহ্মপুত্রকে বাংলাদেশে আমরা যমুনা নামে জানি, যমুনা। এবারে ব্রহ্মপুত্র রিভার বেসিনে ইন্ডিয়াতে যে স্টেটগুলোর উপর আছে, সেই মোস্টলি কোন স্টেটে সবথেকে বেশি ব্রহ্মপুত্র রিভার বেসিন আছে? দেখো, সবথেকে বেশি আছে অরুণাচল প্রদেশ আছে 42.57%, অরুণাচল প্রদেশে। আসামে আছে 36.47%, এবং ওয়েস্ট বেঙ্গল আছে 5.9%। দেখো, ওয়েস্ট বেঙ্গলে তো ব্রহ্মপুত্র টাচ করছে না সেটা তোমরা কমেন্টে লেখে বলো। এবং অ্যাকচুয়ালি যদি টাচ করে ওয়েস্ট বেঙ্গলে, তাহলে অ্যাকচুয়ালি কোন এরিয়াতে ওয়েস্ট বেঙ্গলকে টাচ করছে ব্রহ্মপুত্র, এটা কমেন্টে লিখে জানাও। অ্যান্ড সেকেন্ড ইম্পর্ট্যান্ট, ব্রহ্মপুত্রের যে ট্রিবিউটারিজগুলো রিভিশনের জন্য যদি তোমাদের লং ভিডিও দরকার হয়, তাহলে কমেন্টে লিখে জানো যে ব্রহ্মপুত্রটা আরও ডিটেলি ভালোভাবে রিভাইজ করে দিতে, তাহলে ব্রহ্মপুত্র নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়ে দেওয়া হবে। দেখো, যদি আমরা ওদের সোর্সে দেখি, তাহলে দেখবো প্রত্যেকটা ভিডিও, দেখো ইন্ডিয়ান এক্সপ্রেসের যে নিউজ পেপার আছে, সেই নিউজ পেপারকে তোমরা যদি বিভিন্ন জায়গা থেকে কভার করতে চাও, দেখবে ইউটিউবে মোস্টলি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার বিভিন্ন বড় বড় লেকচার। দেখো, এত একটা নিউজ পেপারকে তুমি যদি 2 ঘন্টা ইনভেস্ট করো, তাহলে তোমাদের সেরকমভাবে যে পরিমাণে ইনপুট দিচ্ছে সে পরিমাণে আউটপুট কিন্তু আসবে না। কারণ নিউজ পেপার একটা বিশাল বড় সোর্স, এখান থেকে 2 ঘন্টা করে যদি বিভিন্ন রকম সোর্স নিয়ে আমরা নোটস বানাতে শুরু করি, তাহলে এক দিনে 10টা করে পেজ বা 12টা করে পেজের নোটস তৈরি হয়ে যাবে। তাহলে এই 10টা করে পেজ যদি ডেইলি নোটস তৈরি হয়ে যায়, তাহলে ভাবো 6 মান্থে কতগুলো নোট তৈরি হয়ে যাবে। যেটা 6 মান্থে তোমাদের নোটস তৈরি হয়ে যাবে যদি হিসাব করে দেখো, তাহলে এটা একটা বড় 2-3টে বইয়ের মতো পেজ তৈরি হয়ে যাবে, যেগুলো একসাথে রিভাইজ করা নট পসিবল। তখন তোমরা কী করবে? তখন তোমরা এই কারেন্ট অ্যাফেয়ারকে রিভিশন করাই বন্ধ করে দেবে। সেই জন্যে আমাদের মিশন এটাই যে ইন্ডিয়ান একটা নিউজ পেপারকে জাস্ট ক্লিপস ফর্মেটে, খুব ছোটো ছোটো ফর্মেটে রিভাইজ করা, খুব ছোটো ছোটো ফর্মেটে সেটাকে জানা, যাতে বেশি টাইম ইনভেস্ট না করে খুব কম টাইমের মধ্যে। দেখো, আজকের ভিডিওটা মোস্টলি 15 থেকে 20 মিনিটের মধ্যে হতে চলেছে, এবং এই টাইমের মধ্যে পুরো যে আজকের যে ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ পেপার বা আদার যে সমস্ত পেপার, ওয়েবসাইটের কিছু ভ্যালু এডিশন, সেগুলো সব কিছুকে একসাথে কম্পাইল করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কভার করলাম কী ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কভার করলাম, নেক্সট কভার করলাম ব্রহ্মপুত্র রিভার বেসিন কভার করলাম, এবং সেকেন্ড আমরা চলে যাচ্ছি হেলথ অফ টাইগার। দেখো, হেলথ অফ টাইগার নিয়ে আগের দিনই এক্সপ্লেন করা হয়েছে। হেলথ অফ টাইগারের নিয়ে আগের দিনে এডিটোরিয়াল এসেছিলো, সেক্ষেত্রে আমরা এক্সপ্লেন করেছিলাম যে হেলথ অফ টাইগারে কেন কনসার্ন তৈরি হচ্ছে। বেশ কিছু ন্যাশনাল পার্কের নাম বলেছিলাম, যেখানে টাইগারের পপুলেশন ডিক্রিজ হচ্ছে, এবং টাইগারের হেলথ, দেখো মোস্টলি টাইগার হেলথ, কারণ কালকে তো ডিটেলি এটাকে এক্সপ্লেন করা হয়ে গেছে, তবুও ইম্পর্টেন্ট কিছু ন্যাশনাল পার্ক এখান থেকে উঠে এসেছিলো। যেমন ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক আমি বলেছিলাম ভিডিওতে, যে পালামৌ বলে একটা ন্যাশনাল পার্ক আছে। পালামৌ ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? পালামৌ ন্যাশনাল পার্ক, সেই পালামৌ ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত সেটা তোমরা কমেন্ট করে জানাও, যে পালামৌ ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত। ওকে, অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের নাম বলেছিলাম, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কমেন্টে জানাও কোন ন্যাশনাল পার্ক। সিমলাপাল নাম বলেছিলাম, সিমলাপাল কমেন্টে জানাও যে সিমলাপাল কোন স্টেটে অবস্থিত। সাতকোশি ন্যাশনাল পার্ক, এবং আরেকটা ইম্পর্টেন্ট বলেছিলাম যে ব্ল্যাক টাইগার অ্যাকচুয়ালি কোন স্টেটে অবস্থিত, কোন ন্যাশনাল পার্কে ব্ল্যাক টাইগার দেখতে পাওয়া যায়, সেটাও তোমরা কমেন্টে লিখে জানো। এরপরে ইম্পর্টেন্ট একটা নিউজ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প আফটার ইউএসএতে প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হওয়ার পর সে বিভিন্ন রকম রিফর্ম নিয়ে আসার চেষ্টা করছে, ট্যারিফ লাগানোর চেষ্টা করছে ইন্ডিয়ার উপর, বিভিন্ন রকম দেশের উপর, মানে প্রচুর কনসার্ন তৈরি করছে যে ইন্ডিয়াতে যতটা পরিমাণ এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে এসেছিলো, তখন যতটা না ইন্ডিয়ার সাথে ফ্রেন্ডশিপ ছিল, এখন অনেকটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি দেখে মনে হয় না যে ইন্ডিয়ার সাথে খুব গুড রিলেশন ও রাখতে চায় বা
বেটারভাবে ইন্ডিয়ার সাথে রিলেশন রাখতে চায়। তো যাই হোক, দ্যাট ইজ আওয়ার ডিপ্লোম্যাটিক রিলেশন, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ দ্য কান্ট্রি। সো তো মোস্টলি ট্রাম্পস দেখো যখন বেশ কিছু কান্ট্রির জন্য ট্রাভেল ব্যান করে দিয়েছে আমেরিকাতে, মোস্টলি 12টা কান্ট্রি আছে, এবং ভিসা রেস্ট্রিকশন করে দিয়েছে 7টা কান্ট্রির জন্য। তো সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তো ইম্পর্টেন্ট একটা এক্সামে ছোটো যে বিভিন্ন রকম ওয়ান ডে এক্সামগুলো আছে সেগুলোতে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ট্রাম্পের যে পলিটিক্যাল পার্টি তার নাম কী? হচ্ছে রিপাবলিকান পার্টি। ট্রাম্পের পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে রিপাবলিকান পার্টি। ওকে, তো ট্রাম্পের পলিটিক্যাল পার্টির নাম কি? রিপাবলিকান পার্টি। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ফ্লিপকার্ট গট এনবিএফসি লাইসেন্স ফ্রম আরবিআই। দেখো, এই প্রথম ভারতবর্ষে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম এনবিএফসি লাইসেন্স পেল। এনবিএফসি লাইসেন্স পাওয়া মানে কি? এনবিএফসি লাইসেন্স মানে হচ্ছে কাউকে সে টাকা ল্যান্ডিং করতে পারবে, তাই না? যে তার মানি আছে সেটাকে ল্যান্ডিং অ্যাক্টিভিটিতে সে হেল্প। বাট এনবিএফসি একটা ক্রেডিট কার্ড কিন্তু ইস্যু করতে পারে না এনবিএফসি। এটা ইম্পর্ট্যান্ট একটা এনবিএফসি টপিক। এবং সেকেন্ড ইম্পর্ট্যান্ট নিউজ হচ্ছে যে তাহলে এটা এক্সামের জন্য আসতে পারে যে কোন ই কমার্স প্ল্যাটফর্ম ফার্স্ট গট এনবিএফসি লাইসেন্স? হচ্ছে ফ্লিপকার্ট এনবিএফসি লাইসেন্স পেয়েছে ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড ইম্পর্ট্যান্ট হচ্ছে এস মহেন্দ্র দেব, চেয়ারম্যান অফ দ্য ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল অফ দ্য প্রাইম মিনিস্টারের যে চেয়ারম্যান ইকোনমিক অ্যাডভাইজারি। যে আমরা জানি পার্লামেন্টে অনেকগুলো কাউন্সিল আছে, যেমন পলিটিক্যাল, ইকোনমিক্যাল, পার্লামেন্টারি। সো এই ধরনের কাউন্সিলগুলোতে যে ইম্পর্টেন্ট একটা কাউন্সিল হচ্ছে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল অফ দ্য পিএম। সেখানে এস মহেন্দ্র দেব সে চেয়ারম্যান হিসাবে রিসেন্টলি নিয়োগ হয়েছে। দেখো, ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে অপারেশন সিন্দুরের তো নামটা আমরা সবাই জানি। অপারেশন সিন্দুর কে লঞ্চ করেছিল? এটা কমেন্টে লিখে জানাও অপারেশন সিন্দুর কে লঞ্চ করেছিল। তো সবাই জানো ইন্ডিয়া। তো মোস্টলি অপারেশন স্পাইডার ওয়েব ইম্পর্ট্যান্ট একটা অপারেশন, যেটা ইউক্রেন লঞ্চ করেছে ইন রাশিয়ার উপর মাল্টিপল ড্রোন অ্যাটাক অন রাশিয়া। অপারেশন স্পাইডার ওয়েব। দেখো, রিসেন্ট যে মডার্নাইজেশন বাড়ছে তার সাথে সাথে যে ওয়ার টেকনোলজি কিন্তু অনেক বেশি ডেভেলপ হচ্ছে। ওয়ার টেকনোলজি ডেভেলপ হওয়ার সাথে সাথে বিভিন্ন রকম কনসার্ন তৈরি হয়ে যাচ্ছে দেশের জন্য। সেই জন্যে ড্রোন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টেকনোলজি যেটা রিসেন্টলি ডেভেলপ হচ্ছে। সো এবং ওয়ার টেকনোলজি হিসাবে মাল্টিপলভাবে ইউজ করা হচ্ছে। কারণ আমরা জানি অপারেশন সিন্দুরেও আমরা জানি আফটার ইন্ডিয়া পাকিস্তানের যে মধ্যে যে একটা স্ট্যান্ড আপ বা কনফ্লিক্টের সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু পাকিস্তান মাল্টিপল ড্রোন লঞ্চ করার চেষ্টা করেছিল। বাস আমাদের কোন মিসাইলটা সেই সমস্ত রকম ড্রোনগুলোকে ডিফিউজ করে দিতে হেল্প করেছিল, সেই মিসাইলটার নাম অবশ্যই তোমরা কমেন্টে লেখা জানো যে সেই মিসাইলটার নাম কী ছিল। যে অ্যান্টি ডিফেন্স মিসাইল সিস্টেম যেটা ছিল, যে অ্যান্টি ডিফেন্স মিসাইল সিস্টেম, হ্যাঁ সেই অ্যাকচুয়ালি সেই মিসাইলটার নাম কী ছিল? অ্যান্টি ডিফেন্স মিসাইল সিস্টেমই তো, হ্যাঁ অ্যান্টি ডিফেন্স মিসাইল সিস্টেম। তো সেই মিসাইলটার নাম কী ছিল? তো মোস্টলি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই আজকে